করছেন, শুরু করছেন, স্টার্ট করছেন। আচ্ছা দেখো, আজকে আমাদের হচ্ছে নিউ চ্যাপ্টার শুরু হবে। নিউ চ্যাপ্টার পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তোমাদের আগেই বলছিলাম যে হচ্ছে এই অধ্যায়ের সাথে আগের অধ্যায়গুলোর অনেক রিলেশন আছে। এখন আস্তে আস্তে রিলেশনগুলো বুঝতে পারবা। অষ্টম অধ্যায়, পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। লেখো, প্রথমেই লেখো আবর্তনের উপর ভিত্তি করে, আবর্তনের উপর ভিত্তি করে গতি, গতি এটাকে তোমরা দুই ভাগে ভাগ করবা। আবর্তনের উপর ভিত্তি করে গতিকে দুই ভাগে ভাগ করবা। একটা হলো পর্যায়বৃত্ত আর আরেকটা হলো অপর্যায়বৃত্ত। পর্যায়বৃত্ত একটা, আরেকটা হলো অপর্যায়বৃত্ত। এখন দেখো, এই যে পর্যায়বৃত্ত গতি, এই পর্যায়বৃত্ত গতিকে আবার দুই ভাগে ভাগ করবা। একটা হলো স্পন্দন গতি, স্পন্দন গতি আর স্পন্দন গতি নয় এমন, গতি নয় এমন। বুঝছো? পর্যায়বৃত্ত গতির ভিতরে দুই ভাগ আছে, একটা হচ্ছে স্পন্দন গতি আর আরেকটা হলো স্পন্দন গতি নয় এমন। এখন এই যে দেখো স্পন্দন গতি, এইটার ভিতরে আছে সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন, সরল ছন্দিত স্পন্দন, আর একটা হলো দমিত স্পন্দন, দমিত স্পন্দন। সরল ছন্দিত স্পন্দন এটাকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন। বা একবারে যদি বলি আমরা এটাকে বলি হচ্ছে SHM। SHM তোমাদের যখন কোশ্চেনে দেওয়া থাকবে দেখবা অধিকাংশ সময় দেওয়া থাকবে SHM, সিম্পল হারমোনিক মোশন। দমিত স্পন্দন, দমিত স্পন্দন এটাকে বলা হচ্ছে ড্যাম্পড হারমোনিক মোশন, হারমোনিক মোশন বা DHM, DHM। আচ্ছা, আমাদের কাজ করতে হবে এই অধ্যায়ে সরল ছন্দিত স্পন্দন নিয়ে, সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন নিয়ে কাজ করতে হবে। আমাদের ড্যাম্প হারমোনিক মোশন নিয়ে কোনো কাজ নাই। এটা আগে তুলে নাও। তুলে নিছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রবাবিলিটি, সম্ভাবনা। ঠিক আছে,
এখন দেখো আমরা প্রথমেই দেখব যে কোনো একটা গতি পর্যায়বৃত্ত গতি কিনা, আবার যদি না হয় সেটা কেন পর্যায়বৃত্ত গতি না, এরকম কোনো কন্ডিশন চেক করব। কারণ তোমাদের কোশ্চেন এইভাবে আসে নিচের কোনটি পর্যায়বৃত্ত গতি নয়, তাহলে তোমার কি অবশ্যই বুঝতে হবে যে পর্যায়বৃত্ত গতি হইতে গেলে কোন কোন কন্ডিশন থাকবে, না হলে তো তুমি অ্যান্সার করতে পারবে না। দেন পর্যায়বৃত্ত গতির ভিতরে স্পন্দন গতি আছে, স্পন্দন গতি নয় এমন, অর্থাৎ তোমাকে বললো নিচের কোন পর্যায়বৃত্ত গতিটি স্পন্দন গতি নয়। তার মানে তোমার বুঝতে হবে যে পর্যায়বৃত্ত গতি ঠিক আছে, বাট স্পন্দন গতি হইতে গেলে কোন কন্ডিশন থাকতে হবে সেটা তোমার জানতে হবে, না হলে তো তুমি বুঝতে পারবা না যে আসলেই কি স্পন্দন গতি না স্পন্দন গতি না। বুঝছো? এখন আবার দেখো স্পন্দন গতির ভিতরে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন আর একটা হলো দমিত স্পন্দন। অবশ্যই তোমাকে বুঝতে হবে যে স্পন্দন গতির ভিতরে সরল ছন্দিত স্পন্দন হইতে গেলে কোন কন্ডিশন। তার মানে আমাদের এখন কন্ডিশন নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এই পুরাটা নিয়ে কাজ করতে হবে। নাও প্রথমে আসতেছে পর্যায়বৃত্ত গতি, এটার কন্ডিশনটা কি? লেখো পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতির শর্ত। পর্যায়বৃত্ত গতির শর্ত, পর্যায়বৃত্ত গতির শর্ত, পর্যায়বৃত্ত গতির শর্ত। দেখো যে কোনো কণা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে, নির্দিষ্ট সময় পর পর কোন একটা বিন্দুকে, দেখো কোনো কণা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে, বিন্দুকে অতিক্রম করবে তারপরে লেখো কণাটি নির্দিষ্ট দিক দিয়ে বা নির্দিষ্ট দিকে সেই বিন্দুকে অতিক্রম করবে, সেই বিন্দুকে অতিক্রম করবে। এই বিন্দুকে অতিক্রম করবে। সেই বিন্দুকে অতিক্রম করবে, অর্থাৎ কোন কণা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করবে, আরেকটা হলো কণাটি নির্দিষ্ট দিক দিয়ে সেই বিন্দুকে অতিক্রম করবে। এক্সাম্পল দেখো, ধরো আমরা একটা বৃত্তের এক্সাম্পল খুব সুন্দর করে দিতে পারি। এটা একটা বৃত্ত, তুমি যে কোনো একটা বিন্দু ধরে নাও, ধরো এই বিন্দু। এখন ধরো এই বৃত্ত দিয়ে যে কোনো একটা কণা ঘুরতেছে। এখন যখন ঘুরবে দেখো তো ওর এখান থেকে এখানে আসতে যে সময়টা লাগবে ধরলাম সেটা টি। ও কোন দিক থেকে কোন দিকে অতিক্রম করতেছে, ধরে নিলাম এই দিক থেকে অতিক্রম করতেছে, এই দিক থেকে অতিক্রম করতেছে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিলাম। তো এই বিন্দুকে ও টি সময় পর অতিক্রম করতেছে, ও যখন এখান থেকে আবার অতিক্রম করবে দেখি বলো তো সময় কত লাগবে? টি লাগবে না? কারণ এটা একটা সুষম বৃত্ত, বুঝছো কিনা? যদি একবার অতিক্রম করতে ওর সময় লাগে, এই বিন্দু থেকে একবার অতিক্রম করতে সময় লাগে যদি টি, আবার অতিক্রম করতেও টি সময় লাগবে। এখন দেখো ও যখন প্রথমবার অতিক্রম করছে এই দিকে টি সময়ে, পরের বারও তো ও এই দিক দিয়েই যাচ্ছে, একই দিক দিয়েই তো তোমার হচ্ছে এই বিন্দুকে অতিক্রম করতেছে কিনা। তার মানে এটা একটা পর্যায়বৃত্ত গতি। আবার যদি এরকম একটা এক্সাম্পল দেই, দেখো এটা হচ্ছে একটা আয়ত, ধরো কোন একটা বিন্দু এই দিক থেকে অতিক্রম করতেছে, মানে এইভাবে ঘুরতেছে। তো আমি এটা একটা ফিক্সড বিন্দুকে ধরে নিলাম,
এই কণাটা সব সময় এই দিক দিয়ে এইভাবে ঘুরতেছে। কথা হচ্ছে ও যখন এটাকে অতিক্রম করবে, দেখো তো একই দিক দিয়ে অতিক্রম করবে না, কারণ ও এভাবে ঘুরতেছে, একই দিক দিয়ে অতিক্রম করবে, তার মানে একটা কন্ডিশন স্যাটিসফাই করলো। এখন দেখো এই বিন্দুটার বা এই কণাটার এই বিন্দুকে অতিক্রম করতে যদি টি সময় লাগে, তাহলে দেখবা আবার অতিক্রম করতেও টি সময় লাগবে, কারণ এটা একটা সুষম আয়তন, টি সময় লাগবে। তো এটা দ্বারা আমরা বুঝতেছি যে এই গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এখন আমাদের পৃথিবীতে পর্যায়বৃত্ত গতির উদাহরণ আছে এরকম কয়েকটা এক্সাম্পল, দেখি চিন্তা করো তো। পর্যায়বৃত্ত গতির এক্সাম্পল মানে ধরো একই দিক দিয়ে যায়, জাস্ট যে কোনো কণা একই দিক দিয়ে যায় এবং হচ্ছে তোমার একই সময় পর পর অতিক্রম করে, এইরকম। ঘড়ির কাঁটা, আচ্ছা ঘড়ির কাঁটা, তুমি ঘড়ির সেকেন্ডের কাঁটা অথবা ঘন্টার কাঁটা অথবা মিনিটের কাঁটা যে কোনো একটা নিয়ে চিন্তা করো। ঘড়ির ঘন্টার কাঁটা কয় ঘন্টা পর পর ফিরে আসে? 12 ঘন্টা পর পর আবার ফিরে আসে না? আবার দেখো তো ও একই দিক দিয়ে অতিক্রম করতেছে না? সেকেন্ডের কাঁটার কথা চিন্তা করো, ও এই যে 6 এর কাঁটা 6 থেকে আবার 6-এ আসবে, তার মানে 60 সেকেন্ড পর চলে আসবে, একই দিক দিয়ে ঘুরতেছে না? এটা হলো বিষয়। তাহলে ঘড়ির কাঁটা হলো একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ। ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতির উদাহরণ। তাহলে লিখে রাখতে পারো যে ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি। আবার দেখো সূর্যকে কেন্দ্র করে আমাদের যে পৃথিবী ঘুরতেছে, কতদিন পর পর একবার করে ফিরে আসে, একটা বিন্দুকে অতিক্রম করে? 365 দিন পর পর। একইভাবে ঘুরতেছে না? একই দিক দিয়ে ঘুরতেছে, একই দিক দিয়ে আবর্তন করে, নাকি আবার এরকম করে একবার এদিকে যাবে একবার এদিকে যাবে, এরকম কি হয়? তাহলে লেখো যে হচ্ছে সূর্যের চারপাশে গ্রহের আবর্তন, সূর্যের চারপাশে গ্রহের আবর্তন। আবার দেখো নিউক্লিয়াসকে ঘিরে আমাদের যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, অবশ্যই অরবিট বা কক্ষপথে ঘোরে না? ওইটাও কি একটা নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে অতিক্রম করে এই ইলেকট্রন, এবং ও যে অতিক্রম করে এতে সমান সময় লাগে। যদি একটা নির্দিষ্ট বিন্দু ধরো একই সময় লাগবে এবং একই দিক দিয়ে অতিক্রম করে, তার মানে কি পর্যায়বৃত্ত গতির যে শর্ত এটাকে স্যাটিসফাই করতেছে। তাহলে এটাও লিখে নাও যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের আবর্তন, নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের আবর্তন। নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের আবর্তন, এটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত গতি। এখন দেখো আমরা কাজ করব হচ্ছে, তোমরা কিছু ক্লক দেখছো যেগুলো আসলে সরল ছন্দিত গতির উদাহরণ প্রকাশ করে। যেরকম ধরো কিছু ঘড়ি দেখছো, সেই ঘড়ির কাঁটা এরকম ভাবে একবার যায়, এরকম ভাবে একবার যায়, মাঝখানে আসে আবার এইভাবে যায়, এইভাবে যায়, এটাকে বলা হয় পেন্ডুলাম, পেন্ডুলাম টাইপের যেগুলো ঘড়ি, তাই না? তো এটাও আসলে পর্যায়বৃত্ত গতির উদাহরণ, কিন্তু এই পর্যায়বৃত্ত গতিকে আমরা একটা স্পেশাল নাম দেই, সেটা হচ্ছে সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন। তাহলে আমরা দেখব সরল ছন্দিত স্পন্দন হইতে গেলে কি কি কন্ডিশন ফিল আপ করতে হবে। হ্যাঁ ওইটাই তো দেখাবো। দেখো সরল ছন্দিত স্পন্দন,
সরল ছন্দিত স্পন্দন। দেখো যে পর্যায়বৃত্ত গতি, এটাকে বলে টু অ্যান্ড ফ্রো, অর্থাৎ এদিক ওদিক মুভমেন্ট। দেখো তো এটা একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে না, এটাকে বলা হয় এদিক ওদিক বরাবর। তাহলে যে পর্যায়বৃত্ত গতি টু অ্যান্ড ফ্রো অর্থাৎ এদিক ওদিক, যে পর্যায়বৃত্ত গতি টু অ্যান্ড ফ্রো অর্থাৎ এদিক ওদিক বরাবর সরণ ঘটায় তাকে সরল ছন্দিত স্পন্দন বলে। ওটা সরল ছন্দিত না, এটা শুধু স্পন্দন, এটা হচ্ছে ছন্দিত স্পন্দন, সরল না। এটা কিন্তু সিম্পল না, সিম্পল হারমোনিক মোশন তো একবার শেষে লিখছিলাম, এটা লেখা হচ্ছে ছন্দিত স্পন্দন বলে। যে পর্যায়বৃত্ত গতি টু অ্যান্ড ফ্রো অর্থাৎ এদিক ওদিক বরাবর সরণ ঘটায় তাকে ছন্দিত স্পন্দন বলে। সরল ছন্দিত স্পন্দন এটা না, এটা হচ্ছে ছন্দিত স্পন্দন। জাস্ট কি করে, এটা হচ্ছে অসিলেট করে, একদিক থেকে অন্যদিকে অসিলেট করে। দেখো ধরো এটা যে কোনো একটা জায়গা আমি ধরে নিলাম, এই বিন্দু। আমি বলছিলাম না যে হচ্ছে ধরো আমরা পর্যায়বৃত্ত গতি যখন মেজার করব তখন শুধুমাত্র একটা পয়েন্ট ধরে নেই, পয়েন্ট ধরে নিয়ে তারপরে ওখান থেকে দেখি যে সময়টা সেম হচ্ছে কিনা এবং একই দিকে অতিক্রম করতেছি কিনা, এটা দেখে নিই। তো এখানে আমি পয়েন্টটা ধরলাম, এইটা ধরি একটা কণা কি করতেছে, এই দিক বরাবর মুভমেন্ট করতেছে, আবার এই দিকে আসতেছে, বুঝছো? একবার ওদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, অর্থাৎ কণা এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, আবার এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এইভাবে স্পন্দন দিচ্ছে। এখন দেখো যদি এভাবে স্পন্দন দেয়, প্রথমত ধরো সাপোজ প্রথম স্পন্দনের ক্ষেত্রে ও এইদিকে গেল আবার দেন এইদিকে আসতেছে, তো ধরে নিলাম ও ডান দিক থেকে বাম দিকে আসতেছে, ডান দিক থেকে বাম দিকে আসতেছে। দেন নেক্সট টাইমে ও কি করবে, ডান দিক থেকে বাম দিকে যাবে না, এটা সরি ডান দিক থেকে বাম দিকে আসতেছে, দেন কি বাম থেকে ডান দিকে যাবে না, এদিক থেকে এদিকে আসলো, আবার কি এদিক থেকে ওইদিকে যাবে, এদিকে গেল, আবার কিন্তু ওই দিক থেকে এদিকে আসবে, তাহলে এদিকে আসলো, আবার দেন এদিক থেকে ওইদিকে, এভাবে গেল। এখন দেখো তোমার মনে হইতে পারে যে ভাই এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি কেমনে হয়? পর্যায়বৃত্ত গতি মানে আমরা কি বলছিলাম যে একটা বিন্দুকে একই দিক বরাবর কি করবে, অতিক্রম করবে, তাই বলছিলাম না? কিন্তু এটা তো দেখো তো একবার এইদিকে যাচ্ছে একবার এইদিকে যাচ্ছে, তাই না? তার মানে দিক তো আলাদা হয়ে গেল, তাহলে এটা পর্যায়বৃত্ত গতি কেমনে হয়? বুঝলাম যে এটা স্পন্দিত সন্দিত স্পন্দন, বাট এটা পর্যায়বৃত্ত গতি কেমনে হয়? দেখো যদি আমরা এই দুইটা নিয়ে কাজ করি, তাহলে দেখো তো এটা কি একই দিকে মুভমেন্ট করতেছে না? এটা এবং এটা নিয়ে কাজ করো, অথবা দ্বিতীয়টা এবং চতুর্থটি নিয়ে কাজ করো, তাহলে কি দেখো তো ও এই দিক থেকে এইদিকেই আসতেছে না? এখন সময়টা কিভাবে মেজার করব? সময়টা এইভাবে মেজার করবা, দেখো ধরো এই বিন্দু থেকে এইটা অতিক্রম করার পর এ আবার এখান থেকে এসে এখানে আসলো, আবার এখানে আসলো, মানে এই বিন্দুটাকে এই দিকে ক্রস করে এখানে গেল, দেন পুরোটা ক্রস করে আবার এদিকে আসবে, যখন তখন ধরলাম সময় টি লাগলো। মানে বুঝবো, ধরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এদিকে আসলো, এসে আবার কি ও উল্টে গিয়ে এদিকে যাবে, ঠিক আছে এদিকে গেল, দেন আবার কি এদিকে আসবে না? এখন এদিকে গিয়ে পুরোটা এদিকে গেল, দেন আবার এদিকে আসতে ধরলাম টি সময় লাগলো, ও তো থেমে নাই, ও তো আবার এরকম স্পন্দন দিবে। তাহলে ধরো আবার এদিকে গেল, আবার এদিকে গিয়ে
পুরোটা ব্যাক করলো, ব্যাক করে আবার এখানে চলে আসলো, ওখানেও দেখবা সেম টি সময় লাগতেছে। এবং দেখো তো সেই ক্ষেত্রে একই দিক দিয়ে অতিক্রম করতেছে না? আমরা যে টিটা ধরছি তখন কি এটা একই দিক দিয়ে অতিক্রম করতেছে না? তার মানে আমাদের কন্ডিশন কি ফিল আপ করলো কিনা? একই দিক দিয়ে অতিক্রম করবে এবং একই সময় পর অতিক্রম করবে। এটাকে বলা হচ্ছে কি সরল সন্ধিত স্পন্দন, মানে সরি সন্ধিত স্পন্দন, অর্থাৎ টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক বরাবর। হ্যাঁ, টিটা সেম, এবং তুমি যখন টিটা সেম ধরতেছো তখন দেখো তোমার দিকটাও কিন্তু সেম, কারণ তুমি টিটা ধরছো কিসের সাপেক্ষে? এখান থেকে এখানে যাবে, দেন পুরোটা যাবে, পুরোটা গিয়ে আবার এদিকে আসবে, আসতেছে কোন দিকে? এই দিকে। এখন এটা ধরো আমি একবার করলাম, একবার করে সময় মেপে রাখলাম যে টি কত, ধরো দেখলাম যে 5 সেকেন্ড। এখন আবার দেখবো, এখান থেকে আবার যাওয়া শুরু করলো, এখানে পুরোটা গেল, পুরোটাকে আবার দেখো এদিকেই আসতেছে, এখানেও তুমি মেপে দেখবা 5 সেকেন্ডই আসবে। তখন এটাকে বলা হচ্ছে সন্ধিত স্পন্দন, বুঝছো? সন্ধিত স্পন্দন। তো এর উদাহরণ কি হতে পারে? এর উদাহরণ হচ্ছে, আমাদের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড, যে কিনা কি করতেছে, তোমার প্রতি মিনিটে প্রায় 72 বার স্পন্দন দিচ্ছে, বুঝছো? হার্ট বা হৃৎপিণ্ড প্রতি মিনিটে গড়ে 72 বার কি করতেছে? অসিলেট করতেছে, স্পন্দন দিচ্ছে। তার মানে এর উদাহরণ, সন্ধিত স্পন্দনের উদাহরণ এক্সাম্পল হিসেবে লিখে রাখতে পারো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের স্পন্দন। হৃৎপিণ্ডের স্পন্দন হচ্ছে একটা ছন্দিত স্পন্দন। হৃৎপিণ্ডের স্পন্দন হলো একটা ছন্দিত স্পন্দন। তার মানে তুমি যখনই দেখবা যে টু অ্যান্ড ফ্রো, অর্থাৎ এই দিক ওই দিক বরাবর যখন কি হবে, কোনো একটা বস্তু আবর্তন করবে, তখন তুমি বুঝতে পারবা যে এটা কি ছন্দিত স্পন্দনের ভিতরে পড়তেছে। ঠিক আছে, এখন এটা হয়ে গেলে আমরা দেখবো সরল ছন্দিত স্পন্দনটা কি এবং কোন কন্ডিশনের ক্ষেত্রে আমাদের সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন প্রযোজ্য হবে। এটা নিয়ে আমাদের পুরো অধ্যায়ে কাজ, সরল ছন্দিত স্পন্দন। ছন্দিত স্পন্দন দেখলাম এর ভিতরে দুইটা ছিল, একটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন আর একটা হলো দমিত স্পন্দন, তাই না? তাহলে দেখো আসতেছে সরল ছন্দিত স্পন্দন। সরল ছন্দিত স্পন্দন বা এটার অপর নাম হচ্ছে SHM, সিম্পল হারমোনিক মোশন। লেখো, যে সন্ধিত স্পন্দন গতিতে, যে সন্ধিত স্পন্দন গতিতে, যে সন্ধিত স্পন্দন গতিতে হুকের সূত্র, হুকের সূত্র ওটাই সন্ধিত স্পন্দন, বুঝছো? স্পন্দন গতি যেটা আছে না, ওটাই সন্ধিত স্পন্দন। একটা হলো সরল সন্ধিত স্পন্দন আর একটা হলো তোমার দমিত স্পন্দন। স্পন্দন গতি ওটাই সন্ধিত স্পন্দন গতি বুঝাচ্ছি। এফ সমানুপাতিক, এফ সমানুপাতিক -y, যে সন্ধিত স্পন্দন গতিতে হুকের সূত্র এফ সমানুপাতিক -y মেনে চলে তাকে সরল ছন্দিত স্পন্দন, সরল ছন্দিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন বলে, SHM বলে। SHM বলে।
এখন তোমাদের হুকের সূত্রের সময়, এটা হুকের সূত্র বলতে হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে কিন্তু হুকের সূত্র দেখছিলাম স্প্রিং পড়ানোর সময়, মনে আছে? স্প্রিং পড়ানোর সময় পড়াইছিলাম, একটু মনে করে দিতে হবে, তাই না? দেখো না তুললেও হবে, যেহেতু আমরা কাজ ক্ষমতা শক্তি এটা পড়াইছি, কাজ ক্ষমতা শক্তিতে এটা কিন্তু পড়াইছি। যে কোনো একটা স্প্রিং কে আমি হচ্ছে এইভাবে ঝুলাই দিছি, এখান থেকে ঝুলাই দিছি, বুঝছো? এখন এটা হচ্ছে আমার সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম। তো আলটিমেটলি স্প্রিংটাকে ধরো আমি এইভাবে ঝুলাই দিছি, স্প্রিংটাকে এভাবে ঝুলাই দিছি। তো তোমাদের আমি বলছিলাম যে আমরা যদি এই স্প্রিংটাকে সামনের দিকে টানি, অর্থাৎ সামনের দিকে বল প্রয়োগ করি, তাহলে কি স্প্রিংটা কি সামনের দিকে সরণপ্রাপ্ত হবে, স্প্রিংটা সামনের দিকে সরণ হবে। এবং বলছিলাম যে তুমি সামনের দিকে যতটুকু, এটা কি অবশ্যই এফ এজেন্ট, এফ এজেন্ট অর্থাৎ তুমি যেটা দিচ্ছ, এই স্প্রিংটাকে তুমি একটা বল দিয়ে সামনের দিকে টানতেছো, তার মানে কি সরণও সামনের দিকে হবে। এখন হুক বলছিল যে তুমি এই স্প্রিংটাকে যদি সামনের দিকে এইভাবে বল প্রয়োগ করতে থাকো, তাহলে এই বল প্রয়োগ করার কারণে যে সরণটা হবে এটা বলের সমানুপাতিক, অর্থাৎ তুমি যত বেশি বল দিবা স্প্রিংটাও তত সামনের দিকে কি হবে, অগ্রসর হবে, সামনের দিকে বেশি সরণ ঘটবে। এইদিকে তখন আমরা ধরে নিয়েছিলাম এক্স, এবং এখান থেকে তোমাদের বলছিলাম যে এফ এজেন্ট সমানুপাতিক কি এক্স না, এটা বলছে কে, বিজ্ঞানী হুক, যে তুমি যতটুকু বল প্রয়োগ করবা সেটাই কি হবে, সরণের সমানুপাতিক হবে। এখন এই এফ এজেন্টকে পরবর্তীতে মানে হচ্ছে এই যে সমানুপাতিক চিহ্ন এটা উঠে গেলে কি আসে, একটা সমানুপাতিক ধ্রুবক আসে, এটাকে আমরা বলছিলাম কে, কে এক্স। কে কে বলছিলাম কি স্প্রিং ধ্রুবক না, স্প্রিং ধ্রুবক। এই সংক্রান্ত অনেকগুলো অঙ্কও করছিলাম আমরা, স্প্রিং ধ্রুবক। এফ এজেন্ট সমানুপাতিক এক্স এবং এফ এজেন্টকে বলছিলাম কে এক্স। এখন তোমাদের মনে আছে কিনা বলছিলাম যে তুমি সামনের দিকে যে পরিমাণ বল প্রয়োগ করো, স্প্রিংও সেই বলের সমানই একটা বল সাম্য অবস্থার দিকে দেয়। তুমি যে বল প্রয়োগ করতেছো সেই বলের সমান একটা বল এই স্প্রিং নিজে এই সাম্য অবস্থার দিকে দেয়। এটাকে আমরা বলছিলাম কি বল, প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল বা এফ আর দ্বারা প্রকাশ করা হয়, রিস্টোরিং ফোর্স বলছিলাম, প্রত্যয়নী বল। তাহলে আমাকে বলো তো প্রত্যয়নী বল সবসময় কোন দিকে কাজ করে, সব সময় সাম্যাবস্থার দিকে কাজ করবে। প্রত্যয়নী বল সবসময় সাম্যাবস্থার দিকে কাজ করে। এখন আমরা এই যে স্পন্দিত স্পন্দন গতিতে হুকের সূত্র এফ সমানুপাতিক -y, এটা নিয়ে যে আলোচনা করতেছি এটা সম্পূর্ণরূপেই স্প্রিং এর যে বল, স্প্রিং এর বলটাকে নিয়ে আলোচনা করতেছি। তাহলে স্প্রিং এর বলটা আসলে কোন বল, প্রত্যয়নী বল না। আমরা যে বলটা দিচ্ছি ওটা তো এফ এজেন্ট, ওটা কি স্প্রিং দ্বারা বল না। এই এফ এজেন্টের সমান একটা বল স্প্রিং নিজেই দিচ্ছে সাম্যাবস্থার দিকে, এটাকে বলা হচ্ছে প্রত্যয়নী বল বা রিস্টোরিং ফোর্স। এটা কিসের বল আসলে, স্প্রিং এর বল না, স্প্রিং এর নিজস্ব বল। তাহলে দেখো এইদিকে আমরা যদি প্রমাণ করতাম এফ আর, তখন আমরা কি লিখতাম দেখি বলো তো, এফ আর এবং এক্স কি বিপরীত দিকে না, তখন আমরা কি করতাম এফ আর সমানুপাতিক -x লিখতাম না। কথা কি বুঝছো কিনা, কারণ বল প্রয়োগ হচ্ছে একদিকে সরণ করতেছে তার বিপরীত দিকে, তাহলে তখন আমরা কি লিখতাম এফ আর সমানুপাতিক -x। ঠিক আছে সমানুপাতিক, বাট কি হচ্ছে, তুমি যেদিকে সরণ ঘটাচ্ছ তার বিপরীত দিকে কি হচ্ছে, বল প্রযুক্ত হচ্ছে, এই জন্য আমরা কি দিতাম, মাইনাস দিতাম। তখন এই এফ আর সমান সমান কি লিখতাম দেখি বলো তো, -kx লিখতাম না,
মাইনাস কে এক্স লিখলাম। জাস্ট এই বিষয়টাই আমরা এখানে এক্স দ্বারা প্রকাশ না করে যেহেতু নতুন একটা অধ্যায় ওয়াই দ্বারা প্রকাশ করছে। সেম জিনিস, কথা কি বুঝছো? এটা সেম জিনিস, ঠিক আছে। তাহলে দেখো, যে সন্ধিত স্পন্দন গতিতে হুকের সূত্র এফ সমানুপাতিক মাইনাস ওয়াই মেনে চলে তাকে সরল সন্ধিত স্পন্দন বা এসএইচএম বলে। তার মানে তুমি বুঝবা কিভাবে যে কোনো একটা গতি সরল সন্ধিত স্পন্দন গতি কিনা? বোঝার দুইটা উপায়। তাহলে লেখো কন্ডিশন। কন্ডিশন হচ্ছে বলের সাথে কণার সরণ সমানুপাতিক হবে দুই নাম্বার। দেখি বলো তো, বলটা সর্বদা কোন দিকে কাজ করবে? সাম্য অবস্থার দিকে না? বলছিলাম বল সব সময় সাম্য অবস্থা অভিমুখী হবে। সাম্যাবস্থা অভিমুখী বল সবসময় সাম্যাবস্থা অভিমুখী। এই দুইটা তুমি যদি খেয়াল করতে পারো তাহলে বুঝতে পারবা এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। তুমি দেখবা যতই তুমি এফ বাড়াচ্ছ ততই এক্স বাড়বে, বাট বিপরীত দিকে বাড়বে। এটা তুমি যদি খেয়াল করতে পারো, এবং দেখবা বল অল টাইম কোন দিকে কাজ করবে? সাম্যাবস্থার দিকে। তাহলে এর সর্বোৎকৃষ্ট উদাহরণ আমরা কোনটা পাইলাম? স্প্রিং। তাহলে এক্সাম্পল হবে হচ্ছে স্প্রিং এবং সরল দোলক, সিম্পল পেন্ডুলাম। স্প্রিং এবং সরল দোলক, সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে স্প্রিং এবং বল সবসময় সাম্যাবস্থা অভিমুখী হবে। বুঝনি? এটা তো বলছিলাম, যে কিছুক্ষণ আগেই বললাম। এই যে দেখো, এই এফ প্রত্যয়নী বল, তুমি যদি হচ্ছে সামনের দিকে ধরো এজেন্ট বল প্রয়োগ করতেছে, তার মানে কি এক্স সামনের দিকে, তাই না? যেদিকে বল সেদিকে কি তুই সরণ, তুমি নিজে বল প্রয়োগ করতেছো এটা। বাট তোমাদের বলছিলাম যে প্রত্যয়নী বল বলতে একটা বল আছে যেটা কিনা তুমি যে বলটা প্রয়োগ করতেছো তার সমান বল, বাট তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো তার বিপরীত দিকে কাজ করে। তুমি এদিকে বল প্রয়োগ করতেছো, প্রত্যয়নী বল দেখো তো এটা সাম্যাবস্থা কোন দিকে কাজ করতেছে? সাম্যাবস্থার দিকে না? এবার বুঝছো? প্রত্যয়নী বল অল টাইম সাম্যাবস্থার দিকে কাজ করে। আর এখানে আমরা যে বলটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে স্প্রিং এর নিজস্ব বল বা প্রত্যয়নী বল। বুঝছো? বুঝতেইছো তো? এফ এজেন্ট হচ্ছে আমি নিজে দিছি, আর এফ প্রত্যয়নী এটা হচ্ছে স্প্রিং এর বল। তার মানে দেখো স্প্রিং বল কোন দিকে? এই যে আমাদের সাম্যাবস্থার দিকে। ঠিক আছে, এখন লেখো সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় লিখতেছি। সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ SHM। differential equation of SHM, simple harmonic motion.
তো যেহেতু সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ, প্রথমেই আমি আসি সরল ছন্দিত গতির ক্ষেত্রে যে কন্ডিশনটা ছিল সেটা কি ছিল, এফ সমানুপাতিক -y বা -x, তাই না? যেটাই লেখো, সরণের সাথে বলের সম্পর্ক কি হবে, সমানুপাতিক বা বিপরীত দিকে কাজ করবে, রিয়াক্ট। তাহলে এফ সমানুপাতিক -x দিলাম, নাও -x দিলাম, নাও তারা